বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা দশম শ্রেণীর বিজ্ঞান পড়তে যাচ্ছি। তো দেখো, বিজ্ঞান ক্লাস আমরা এর আগে করেছি, তো এবং তারপরে দেখো পরীক্ষাও হয়েছে, তোমরা হয়তো সবাই পরীক্ষা দিয়েছো। এখন দেখো, আজকে আমরা দশম অধ্যায়টা পড়ব, এসো বলকে জানি। হ্যাঁ, দেখো এই অধ্যায়ের নাম হচ্ছে এসো বলকে জানি। তার মানে কি, যে আমাদের এই অধ্যায়ের নাম দেখেই কিন্তু কিছুটা বুঝতে পারছি যে আমরা বল নিয়ে দেখো পড়তে যাচ্ছি, তাই তো। তো এখন দেখো যে বলটা আসলে কি সেটা এখন আমরা বুঝবো বা জানবো। তোমরা খেয়াল করো যে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু কোনো কিছু সরানোর জন্য আমরা কি করি, ধাক্কা দিই অথবা কি টান দিই, তাই তো। ধাক্কা দিই অথবা টান দিই, এই ধাক্কা দেওয়া বা টান দেওয়া এখানে কিন্তু আমরা কি করতেছি, একটা বল প্রয়োগ করতেছি, মানে কোনো কিছু একটা প্রয়োগ করতেছি। তো দেখো, যা প্রয়োগ করার ফলে কি হয়, স্থির বস্তু গতিশীল হয়, আবার গতিশীল বস্তু কি হয়, স্থির হয়, তাই না। তাকেই কিন্তু আমরা কি বলবো, বল। ঠিক আছে, তাহলে আমরা কি স্থির বস্তুকে যদি গতিশীল করতে চাই বা গতিশীল বস্তুকে স্থির করতে চাই, তখন কিন্তু আমাদের একটা কিছু প্রয়োগ করতে হয়, যা প্রয়োগ করতে হচ্ছে এইটাই হচ্ছে বল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখো যে এই অধ্যায়ে আমরা কিন্তু দেখো এই বল, বল তারপর হচ্ছে ভর। দেখো ভর, জড়তা, জড়তা, তারপরে গতি, গতি। দেখো এইগুলোর ভিতরে, এইগুলোর মধ্যে দেখো সম্পর্ক স্থাপন করেই দেখো নিউটন, বিজ্ঞানী নিউটন কি করছে, তিনটা সূত্র আবিষ্কার করেছে। ঠিক আছে, এই সূত্রগুলো নিয়েও কিন্তু এই চ্যাপ্টারের ভিতরে আমাদের আলোচনা। হ্যাঁ, তো এখন দেখো প্রথমে আমরা হচ্ছে দেখো বল নিয়ে পড়বো এবং নিউটনের দেখো প্রথম সূত্রটা কি সেটা আমরা জানবো। হ্যাঁ, তাহলে এখন দেখো নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে কি, দেখো যে বাইরের থেকে দেখো, তাহলে নিউটনের প্রথম সূত্রটা কি, নিউটনের প্রথম সূত্র হচ্ছে দেখো যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে, থাকবে এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, তো এখন খেয়াল করো নিউটনের প্রথম সূত্রটা কি, বাইরের থেকে দেখো কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং স্থির বস্তু স্থিরই থাকবে এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকবে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, যে তুমি যদি একটা টেবিলের উপরে একটা মার্কার পেন অথবা ডাস্টার কোনো কিছু আমরা রেখে দিই, তাহলে কি করবে, দেখো ওই বস্তুটা কোনোভাবেই কিন্তু তার স্থান পরিবর্তন করবে না। তার মানে কি, স্থির বস্তু স্থিরই থাকবে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা আমরা খুব অনায়াসে বুঝতে পারি যে কোনো বস্তুকে যদি আমি রেখে দিই তাহলে সেই স্থির বস্তু কিন্তু স্থিরই থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের প্রথম প্রথম ইয়েটা নিয়ে, কিন্তু প্রথম অংশটা নিয়ে আমাদের সমস্যা না, সমস্যা হচ্ছে দ্বিতীয় অংশটা নিয়ে। দ্বিতীয় অংশটা দেখো কি বলছে, যে গতিশীল বস্তু সমবেগে চলমান, সমবেগে চলমান গতিশীল কোনো বস্তু সে হচ্ছে কি করবে, সমবেগে চলতে থাকবে। তো আসলে কি সমবেগে চলতে থাকে, থাকে না। কিন্তু কি কারণে থাকে না, দেখো তুমি যদি একটা গাড়ি চালাতে থাকো এবং সেই গাড়িটা একটা বেগ নিয়ে চলতেছো, তারপরে তুমি আর কোনো বল প্রয়োগ যদি না করো, তাহলে কি হবে, সেই বেগেই কিন্তু চলতে থাকার কথা ছিল, কিন্তু আসলে তা হয় না। কি হয়, কিছুক্ষণ পরে কিন্তু সেই গাড়িটা বা সেই বস্তুটা কি করে, কিছুক্ষণ পরে থেমে যায়, আস্তে 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 এটা থেমে যায়। এই থেমে যাওয়ার পিছনে দেখো কারণটা কি, কারণটা হচ্ছে যে রাস্তার ঘর্ষণ, হ্যাঁ, এবং সামনের থেকে দেখো বাতাসের বাধা, হ্যাঁ, এই পারিপার্শ্বিকের বেশ কিছু দেখো বাধার কারণে কি করে, গতিশীল বস্তু কিন্তু আর গতিশীল থাকে না, সে সমবেগে চলতে পারে না।
আসলে যদি আমাদের এই বাধাগুলো অতিক্রম করতে পারতাম তাহলে কিন্তু এই বস্তুটা অনন্তকাল এইভাবেই চলতে থাকতো, ঠিক আছে। তাহলে নিউটনের প্রথম সূত্র কিন্তু সেটাই বলছে যে বাইরের থেকে যদি বল প্রয়োগ আমরা না করি তাহলে কি স্থির বস্তু স্থির থাকবে। এটা আমরা সবসময় বুঝতে পারি যে আমরা যদি কোনো কিছু এক জায়গায় রেখে দিই তাহলে সেই বস্তুটা কিন্তু সেইখানেই স্থির থাকে যতক্ষণ পর্যন্ত একে আমরা বল প্রয়োগ করে আরেক জায়গায় না নিয়ে যাচ্ছি বা না সরাচ্ছি। কিন্তু সমবেগে চলমান কোনো বস্তু দেখো সে কিন্তু অনন্তকাল চলতে থাকে না, তাই তো। কিন্তু আসলে যদি আমরা এই ঘর্ষণ বা বাতাসের বাধা এইগুলো আমরা অতিক্রম করতে পারতাম তাহলে কিন্তু সেই বস্তুটা অনন্তকাল এভাবে চলতেই থাকতো, ঠিক আছে। এইটাই হচ্ছে নিউটনের কি প্রথম সূত্র। তো এখন আরেকটা জিনিস আমরা এখন দেখবো, দেখো জড়তা। দেখো জড়তা কি? জড়তা হচ্ছে দেখো যে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা জড়তার ব্যাপারটা লক্ষ্য করি। সেটা কি দেখো, বল প্রয়োগ না করলে না করা পর্যন্ত দেখো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা এটি হচ্ছে জড়তা, তাই তো। তাহলে বল প্রয়োগ না করলে তার মানে কি হচ্ছে যে আমি যদি একটা ডাস্টার কি করি একটা টেবিলের উপর রেখে দিই, তাই তো, তাহলে সে কিন্তু সেখানে স্থির থাকতে চাবে, সেখানে থাকতে চাবে। কিন্তু একে হচ্ছে তোমার কি যদি সরাইতে হয় বা নড়াতে হয় তাহলে কি করতে হবে, বল প্রয়োগ করতে হবে, তাই তো। তাহলে বল প্রয়োগ না করলে স্থির বস্তু কি করে, স্থির অবস্থায় যে থাকতে চাওয়ার প্রবণতা, এই প্রবণতাটাই হচ্ছে কি জড়তা। আবার ঠিক গতিশীল বস্তু কিন্তু গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাটা সেটাও কিন্তু জড়তা, ঠিক আছে। তার মানে যে যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাটাই হচ্ছে জড়তা। হ্যাঁ, তাহলে জড়তা দেখো কয় ধরনের, দুই ধরনের জড়তা আছে। একটা হচ্ছে কি স্থির জড়তা, গতি জড়তা। এখন স্থির জড়তা এবং গতি জড়তা। তা আমাদের দেখো যে জড়তার ব্যবহারিক হচ্ছে অভিজ্ঞতা, বেশ কিছু অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে, তাই না। দেখো তোমরা যখন একটা পরিবহনে ওঠো, গাড়িতে যাও বা যে কোনো একটা গাড়িতে যখন আমরা যাই, প্রাইভেট হোক, হ্যাঁ, তাহলে একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করেছি, গাড়ি যখন মানে চালানো শুরু করে তখন কিন্তু আমরা পিছন দিকে কি করি, হেলে পড়ি, তাই না। এই যে পিছন দিকে হেলে পড়ছি এটাও কিন্তু একটা জড়তার কারণ। হ্যাঁ, আবার যখন গাড়িটা হঠাৎ করে ব্রেক করে তখনও কিন্তু আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি, তাই না। এই সামনের দিকে কেন ঝুঁকে পড়লাম, পিছনের দিকে কেন হেলে গেলাম, এগুলো সব উত্তরই কিন্তু হচ্ছে জড়তার কারণে, তাই তো। এখন কোন জড়তাটা কিভাবে হচ্ছে সেটা এখন আমরা পড়বো, ঠিক আছে। তোমরা খেয়াল করো যে যখন তুমি গাড়িতে বসে আসো কিন্তু হঠাৎ করে গাড়িটা টান দিল, তাই না। তো টান দিলে এরকম কিন্তু মোটরসাইকেলের ক্ষেত্রেও কিন্তু একেবারেই মানুষ কি পিছন থেকে পড়ে যায় অবস্থা, তাই না। তো এইগুলো কেন হয়, এর কারণটা হচ্ছে যে তুমি যখন হচ্ছে গাড়ির উপরে বসে আছো বা সিটে বসে আছো তখন তোমার বডির নিচের অংশটা সেটা হচ্ছে গাড়ির সঙ্গে আটকানো, তাই তো। তো সিটের সঙ্গে আটকানো, সিটে তুমি বসে আসো, তো সিট বা তোমার গাড়িটা কিন্তু সামনে চলে যেতে চাচ্ছে, কিন্তু তোমার শরীরের উপরের অংশটা কিন্তু কি হচ্ছে, যে তার হচ্ছে উপরের দিকে থাকার কারণে সেটা হচ্ছে ওই স্থির অবস্থায় থাকতে চাচ্ছে। তো এই যে প্রবণতাটা এটি হচ্ছে কি দেখো স্থির জড়তা। তার মানে কি তোমার শরীরের উপরের অংশ কি স্থির থাকতে চাচ্ছে, এই স্থির জড়তার কারণে তুমি কি করবা, পিছন দিকে কিন্তু এরকম হেলে পড়ে যাবা, ঠিক আছে। যে এরকম যদি মোটরসাইকেলের পিছনে বসে তাও কিন্তু সেই মানুষও কিন্তু উপরের অংশটা দেখো স্থির থাকতে চায়, কিন্তু নিচের অংশটা গাড়ির সঙ্গে নিয়ে চলে যেতে চায়, যে কারণে উপরের অংশ স্থির থাকার কারণে কিন্তু মানুষ এইভাবে হেলে পড়ে। ঠিক একইভাবে যখন তোমার গাড়ি একটা কি রানিং অবস্থায় থাকে বা দ্রুতগামী একটা গাড়ি, তখন কি হয়, তখন হচ্ছে শরীরের প্রত্যেকটা অংশই কিন্তু গাড়ির বেগ যদি গতিবেগ যদি 50 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ 50 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে তোমার শরীরের প্রত্যেকটা অংশই কিন্তু তখন হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার হবে, তাই তো। তো এখন তুমি যে 50 কিলোমিটার পার আওয়ারে যখন চলতেছো তখন হঠাৎ করে যদি তোমার হচ্ছে গাড়িটা ব্রেক করে, তো ব্রেক করলে তখন কি হচ্ছে দেখো শরীরের নিচের অংশটা হচ্ছে কি থেমে যাচ্ছে, তাই না। শরীরের নিচের অংশটা কিন্তু থেমে যাচ্ছে, কিন্তু তোমার শরীরের উপরের অংশটা কিন্তু সেই 50 কিলোমিটার পার আওয়ার বেগেই চলতে চাচ্ছে, তাই তো, চলতে চাচ্ছে, যে কারণে উপরের অংশটা কিন্তু সামনের দিকে এভাবে কি হেলে পড়ে, তাই তো, যে কারণে আমরা কি করি, সামনের সিটের সঙ্গে ধাক্কা খাই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি দেখো স্থির গতি জড়তার কারণে এই ঘটনাটা ঘটে। তাহলে আমরা দুটো ঘটনায় কিন্তু পড়লাম, একই বাসের যাত্রীদের ক্ষেত্রে হয়, তাই তো। তো যাত্রীদের ক্ষেত্রে যেটা হচ্ছে আমার কি পিছন দিকে হেলে পড়ার ঘটনাটা কি কারণে ঘটলো, স্থির জড়তার কারণে। আর সামনের দিকে আমি ঝুঁকে গেলাম, এই ঝুঁকে গেলাম কি কারণে,
গতি জড়তার কারণে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এখন আমার মনে হয় তোমাদের এই জড়তার ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়েছে, তাই তো? এখন খেয়াল করো, এরপর আমরা দেখো যে বলের পরিমাপ ও নিউটনের দ্বিতীয় সূত্র, ঠিক আছে, এটা আমরা এখন পড়বো, ঠিক আছে? তো এখন দেখো যে বল কি সেটা কিন্তু আমরা জেনেছি যে একটা বস্তুর জড়তা কাজ করলে সে কি সেই অবস্থায় থাকতে চায়, সেটাকে আমরা যদি গতিশীল করতে চাই বা স্থির করতে চাই তখন হচ্ছে আমরা যা প্রয়োগ করতেছি সেটাই হচ্ছে বল, তাই তো? যে বাহ্যিক কারণে এগুলো হচ্ছে সেটাই হচ্ছে বল। তো এখন দেখো এই বলকে আমরা কি করব? পরিমাপ করব, তাই তো? বলকে আমরা এখন পরিমাপ করতে হবে। তো বলকে পরিমাপ করতে গেলে দেখো নিউটনের দ্বিতীয় সূত্রটা এখানে হচ্ছে প্রয়োগ করা হয় এবং নিউটনের দ্বিতীয় সূত্র যে কথাটা বলে সেই কথাটাই কিন্তু এখন আমরা পড়ব, ঠিক আছে? দেখো তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র কি সেটা আগে আমরা দেখে নিই। নিউটনের দ্বিতীয় সূত্র কি সেটা? বস্তুর ভরবেগ পরিবর্তনের হার তো খেয়াল করো নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে? তো দেখো খুব ছোট কথা কিন্তু আমাদের ব্যাপারটা কিন্তু বুঝতে হবে ভালো করে, হ্যাঁ? এখন খেয়াল করো যে প্রযুক্ত বল কি এবং ভরবেগের পরিবর্তনটা কি, এইগুলো আমরা পুরো বিস্তারিত দেখো এখন আলোচনা করব এবং ব্যাখ্যা পড়ব। খেয়াল করো এখন তোমার মনে করো একটা ডাস্টার আছে তোমার টেবিলের উপরে, হ্যাঁ? তো এখন সেই বস্তুটা সেই ডাস্টারটা কি করতেছে? ওইখানে থাকতে যাচ্ছে, তাই না? এর উপরে আমরা কি বল প্রয়োগ করলাম, তাই তো? তো এর আগে তার একটা বেগ ছিল, বেগ সে স্থির ছিল অথবা গতিশীল ছিল, তাহলে সে তারপরে যখন আমি বল প্রয়োগ করতেছি তখন কিন্তু সে হচ্ছে নতুন আরেকটা বেগ প্রাপ্ত হচ্ছে, তাই না? তো এখন ডাস্টারের ভর যা ছিল সেই ভর কিন্তু একই থাকবে, তাই না? তাহলে এ হচ্ছে প্রথম অবস্থায় যদি এর ভরটাকে আমরা এম ধরি এবং বেগটাকে আমরা ধরি ইউ, এখন তাহলে হচ্ছে ওখানে ভরবেগ কি হচ্ছে বলো? এম ইউ, হ্যাঁ? এখন যখন তুমি এর উপরে বল প্রয়োগ করলে তখন কিন্তু তার অবস্থান পরিবর্তন হলো। তো অবস্থান পরিবর্তন হলে এবং বেগ পরিবর্তন হলে সেই বেগকে আমরা বলতেছি ভি এবং তার যে ভর ছিল সেই ভরটা কিন্তু এমই থাকবে। তাহলে আমাদের শেষ বেগ বা পরের বেগটা যেটা সেটা হচ্ছে ভি এবং ভর হচ্ছে এম। তাহলে আমাদের শেষ ভরবেগ যেটা হবে সেটা হচ্ছে কি এম ভি হবে, তাই তো? এই দুটো ভরবেগের পরিবর্তনটা আমরা আগে নির্ণয় করব, এরপরে পরিবর্তনের হার, তাহলেই আমরা পেয়ে যাব ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে? তো আমরা এখন লিখি, দেখো এম ভরের কোন বস্তু ইউ আদি বেগে চলমান অবস্থায় এফ বল প্রয়োগ করলে ভি বেগ প্রাপ্ত হয়। ওকে, তাহলে এই ঘটনাটা এখন আমরা ব্যাখ্যা করি। দেখো যে কি হচ্ছে, তাহলে আদি ভরবেগটা কি হবে? আদি ভরবেগ কি হবে? এমইউ। শেষ বেগ এমভি। এখন ভর বেগের পরিবর্তন, হ্যাঁ, কি হবে দেখো? এমভি মাইনাস এমইউ। তাহলে এখন পরিবর্তনের হার, তাহলে কি হবে দেখো? এমভি মাইনাস এমইউ বাই টি। এখন আমরা কি করব? এখান থেকে এম কমন নিব, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এরপরে এম, দেখো এ হচ্ছে
এইটুকু এইটুকু হচ্ছে এ। এ কি দেখো, এ হচ্ছে ত্বরণ, ঠিক আছে। তাহলে বস্তুর দেখো ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে, দেখো বস্তুর বেগ বৃদ্ধির হার বা বেগের পরিবর্তনই হচ্ছে কি ত্বরণ, ঠিক আছে। ত্বরণ এ সমান সমান তাহলে হচ্ছে কি ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে ভরবেগের পরিবর্তনটা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। সেটা কি এম এম এ। হ্যাঁ, এখন নিউটনের দ্বিতীয় সূত্র কি বলতেছিল যে ভরবেগের পরিবর্তনের হার, দেখো ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমাদের প্রযুক্ত বলটা ছিল কি এফ। তাহলে আমরা এখন কি লিখতে পারবো, এফ সমানুপাতিক কি এম এ, ঠিক আছে। তো এখন সমানুপাতিক যখন লেখা হয় তখন সমান সমান লিখলে একটা সমানুপাতিক ধ্রুবক হিসেবে কে ব্যবহৃত হবে। এই কে এর মান যদি 1 হয় তাহলে আমাদের এখানে কত হচ্ছে 1 এম এ। এরপরে অতএব এফ সমান সমান হবে এম এ। তাহলে এখন দেখো যে আমরা যদি একটা বস্তুর কি জানি, ভর জানি, এবং ওই বস্তুটার ত্বরণ নির্ণয় করতে পারি বা ত্বরণ জানা থাকে, তো ত্বরণ আমরা কিভাবে বের করব, আদি বেগ এবং শেষ বেগ আর সময়টা যদি আমরা জানি তাহলে আমরা কি ত্বরণ নির্ণয় করতে পারবো। এবং ত্বরণের সঙ্গে যদি আমরা ভরের গুণ করি তখনই আমরা কিন্তু দেখো বল নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তো আমরা কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে কি বলের কিভাবে পরিমাণ নির্ণয় করা হয়, সেই সূত্রটাই কিন্তু এখন আমরা শিখে ফেললাম। হ্যাঁ, তাহলে এফ ইকুয়াল টু এম এ, এই সূত্র দিয়ে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। তো আসো আমরা এখন একটা অঙ্ক করব। দেখো তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে, একটি বস্তুর ভর 20 কেজি। তো দেখো ভর যদি 20 কেজি হয় তাহলে ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এম, ঠিক আছে। তো ভর এম সমান সমান 20 কেজি, ওকে। এবার আর কি আছে দেখো, এর উপর একটি বল প্রয়োগ করা হলো, প্রযুক্ত করা হলো, এর ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, প্রযুক্ত বলের মান নির্ণয় করো। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে ত্বরণ এ সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন বল, প্রযুক্ত বল এফ সমান সমান জিজ্ঞাসা ছিল, এটা বের করতে হবে। তো দেখো একটু আগে কিন্তু আমরা সূত্র পড়লাম, কি পড়লাম, এফ সমান সমান এম এ। এখন আমরা কি করব, এম এর মান হচ্ছে 20 আর এর মান কত 20। এটা যখন বসিয়ে দিলাম তখন হচ্ছে কি এটা আমাদের বেরিয়ে গেল। তাহলে এটার একক কি দেখো, নিউটন। নিউটন কিসের একক, বলের একক। হ্যাঁ, তাহলে এখানে আমরা হচ্ছে 40 নিউটন পেয়ে গেলাম হচ্ছে কি এই অঙ্কের ফলাফল, তাই তো। তাহলে দেখো খুবই সহজ অঙ্ক, কিন্তু এই সূত্রটা যদি আমরা না জানি তাহলে কিন্তু অঙ্ক করা যাবে না। ঠিক একইভাবে তোমরা খেয়াল করো যে আমাদের যদি বলের মানটা দেওয়া থাকতো আর ভরের মানটা দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা এ বের করতে পারতাম। তাতে সূত্র কি হতো, দেখো যে এফ বাই এম এটা। আবার যদি আমাদের ত্বরণ দেওয়া থাকতো, বল দেওয়া থাকতো, তাহলে ভর বের করতে বললে আমরা কিন্তু পারতাম। সেটা হচ্ছে কি এইভাবে। তাহলে দেখো এই সূত্রগুলো আমরা ব্যবহার করে কি করব, এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব, ঠিক আছে। তা আমার মনে হয় সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। আগামী দিন আমরা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র পড়বো এবং সেই ব্যাখ্যাগুলো আবার করব, ঠিক আছে। তাহলে তোমরা এই পর্যন্ত পড়া শেষ করবা সবাই। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।